এভরিওয়ান, আপনাদের সবাইকে ওয়েলকাম করছি তারকালের আজকের আয়োজনে। সবসময়কার মতো ফারজানা বিথি আছি আপনাদের সাথে এবং বিজয় টিভির এই আয়োজনটা প্রত্যেক শনিবার ঠিক এই সময়টাতেই কিন্তু শুরু হয়ে যায়। আজও ব্যতিক্রম নয়, আজও আমাদের সাথে একজন খুব পছন্দের মানুষ আছেন। প্রত্যেকবার যেটা হয় যে আমরা তারকালয়ে তারকা শিল্পীকে নিয়ে আসার চেষ্টা করি, কিন্তু আজকে যিনি আছেন তিনি আসলে শুধুমাত্র তারকা শিল্পী নয়, তার মানে ডেফিনেশনটা হলো সে তারকা শিল্পীদেরকে নির্মাণ করতে সাহায্য করে। তারকা নির্মাতা, তারকা চিত্রনাট্যকার, তারকা লেখক, যাই কিছু বলেন না কেন, এই বিশেষণগুলোর পাশে তার তারকা খ্যাতিটা আছে, কারণ তিনি নান আদার দেন এই প্রজন্মের জনপ্রিয় একজন মানুষ, সাজিন আহমেদ বাবু। হ্যালো ভাই, কেমন আছেন? আমি ভালো আছি। ইংরেজিতে বলবো নামটা? বেবি ভাই। আপনাকে নিশ্চয়ই বলে আপনার যারা সহশিল্পীরা আছেন, মানে যারা কলিগস আছেন, তারা এই দুষ্টামিটা নিশ্চয়ই করে না? আমার নাম একজন ইংলিশে সেভ করছিল, পরে মাইর খেয়েছে, তাই মার খেয়েছে, মার খাওয়ার পরে আর লিখে না। নির্মাতা আর লেখকদের জীবন একটু কেমন হয়? ছন্নছাড়া হয় নাকি গোছানো হয়? সবাই তো বলে ছন্নছাড়া। বাবু ভাইয়ের জীবন কেমন আসলে? আমি চিন্তার দিক দিয়ে ছন্নছাড়া, মানে আমার চিন্তাগত ব্যাপারগুলো, কিন্তু আমি এমনি ফ্যামিলিয়ার। ওকে, আপনি কি সংসারী? সংসারে বলতে সংসার তো আছেই, ধরেন মা আছে, ছোট বোন আছে, ভাগনা ভাগ্নি আছে, কিন্তু আমি চিন্তাগত দিক থেকে ভীষণ ছন্নছাড়া। যেমন ধরেন আমার মন চাইলো এখন চলে যেতে, হ্যাঁ পাহাড়ে চলে যেতে, আমি দেখাতে পারি। পাহাড়ে চলে যান? হ্যাঁ, আমি একাই চলে যাই, পাহাড়ে হোক বা। ভয় লাগে না? না, এবং আমি ছোটকাল থেকে, আমি ইন্টারে যখন পড়ি তখনই আমার হঠাৎ মন চাইছে যে টিউশনের টাকা পাইছি, আমি মনে হয়েছে যে আমি চলে যাবো, আমি পাহাড়ে চলে গেছি, কক্সবাজার চলে গেছি, ইভেন ইন্ডিয়া চলে গেছি, একাই। আপনার অনেকগুলো পরিচয়, শুরুতেই আমি বললাম বাবু ভাই আপনি একজন লেখক, আপনি একজন চিত্রনাট্যকার, আপনি একজন নির্মাতা। আপনি কোন পরিচয়টা বেশি পেতে পছন্দ করেন? লেখক। কিন্তু লাস্ট তো লেখা পাচ্ছি না অনেকদিন। হ্যাঁ, গত বছর আমার বইটা আমি কমপ্লিট করতে পারি, এবছর আসবেন। ওই প্রফেশনাল খাতিরে, যেমন ধরেন নাটকে এত বেশি ব্যস্ত থাকা হয়, যার কারণে বইটা লেখার সময় পাইনি, নাটক লিখতে গিয়ে বা মেক করতে গিয়ে। গত বছর লিখতে পারিনি, এবার ইনশাল্লাহ এই 2025 এ পাবো আমরা। একদম শিওর। ওকে, লেখকরা যখন লেখালেখি করেন তখন এমন অনেক সময় হয় যে তারা দিনের বেলা লিখতে পছন্দ করেন না, পাখির কিচিরমিচির থাকে, শহরের যান্ত্রিক কোলাহল থাকে, রাতের বেলাটা বেছে নেন। বাবু ভাই আসলে লেখালেখির ক্ষেত্রে কোন টাইমটা প্রেফার করেন? দিনেও লিখি, রাতেও লিখি, তবে রাতে লেখাটা ভালো হয়, সব সাইলেন্ট থাকে, মনোযোগটা ঠিকঠাক থাকে। হ্যাঁ, এখন পর্যন্ত রাতেই কমফর্ট ফিল করি। তাহলে বিশ্রামটা কখন করে লেখক সাহেব? ওই যে যখন আমার ধরেন লেখা শেষ, তখন আমি ঘুমিয়ে পড়ি, আমি অ্যালার্ম দিই না, ইভেন আমি শুটিং অ্যালার্ম দিই না। আমার ঘুম ভাঙলে আমি উঠি, আসলে আমি এটা একদম ছোটবেলা থেকে, ইভেন আমি পরীক্ষা মিস করছি এরকম, আমার অ্যালার্মটা খুব অপছন্দ। ওকে, আমি মনে করি আপনি সময় বেঁধে কাজ করতে পছন্দ করেন না? আচ্ছা, এবং আমি জীবনে সিভি তৈরি করি নাই, আমি কোথাও ইন্টারভিউ দিইনি চাকরির জন্য। ইন্টারভিউ তো দিয়েছেন কিন্তু চাকরির জন্য দেননি, আজকেও ইন্টারভিউ হচ্ছে। চাকরি ইন্টারভিউ দেইনি এবং আমি কোনো সার্টিফিকেট তুলিনি এখন পর্যন্ত, আমি চাকরি করবই না, আমার ধরাবাধা জীবন কারো আন্ডারে আপনি কাজ করবেন না, কিন্তু আপনার আন্ডারে তো সবাই কাজ করছে। এবং যখন আপনি একটা প্রোডাকশনের জন্য কাজ নির্মাণ করছেন, তখন আপনার তো ওইভাবে বসগিরি করতেই হয়। বসগিরি করতে কেমন লাগে? হ্যাঁ, এটা আমি এনজয় করি আসলে। এটা এই বসগিরি করতে চাওয়ারও একটা ক্রাইসিস থেকে আমি কেন করতে চাইলাম, এটার একটা মজার গল্প আছে আসলে। ওকে, একটু শুনি। আমি আসলে অ্যাক্টিংটা করতেই আসছিলাম, আমি থিয়েটার করছি 10 বছর। ওকে, অ্যাক্টিং করতে এসে দেখি যে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, ওর খুব পাওয়ার, সবাইকে ধমক দেয়। ওকে, বা ইন্টারেস্টিং তো ব্যাপারটা, ও সবাইকে ধমক দেয়, তো এবং সবাই ওর কথা শুনে হ্যাঁ, তখন জানতে চেষ্টা করলাম ওটা কি, ওর ওর পার্টটা কি, দেখলাম যে ও অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। ওকে, তখন ভাবলাম যে এটাই তো তাহলে ভালো। এরপর থেকে আমি আর অ্যাক্টিং করিনি, কোনোদিন অ্যাক্টিং এ যাইনি, ডিরেকশন, এবং আমি ধমকটা এনজয় করছিলাম। বাট আপনি তো, আমি যতটুকু জানি বাবু ভাই সেটে আপনার সহশিল্পী যারা থাকে, কলিগস যারা আপনার গল্পে কাজ করছে, তাদেরকে কখনো ধমক দেননি? আপনি, সবাই বলে আপনি অনেক সুইট, এটা কি কতটুকু সত্য? এটা হয়ে গেছে, ম্যাচিউর হয় কি, অনেকদিন যাবতীয় কাজ করি, তো প্রথম দিকে তো খুব পাজলড হতাম। এখন চিন্তা করলাম যে না, আসলে কাজটা আদায় করতে হবে। তখন শিল্পীদের সাথে আসলে ঠিকঠাক বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা সেটা রাখলে না, সবাই কুল থাকে এবং ঠিকঠাক কাজটা করে। রাগারাগি করতে আসলে ভালো কিছু আপনি বের করতে পারবেন না। প্রথম নির্মাণের কাজ অভিজ্ঞতা একটু জানতে চাই। যখন প্রথম নির্মাতা হিসেবে আপনার অভিষেক হলো, প্রথম কাজ, ওই সময় আপনি কেমন ফিল করছিলেন এবং পুরোটা কাজ আসলে কেমন গিয়েছে? আপনার কি মনে হয় যে আপনি ইম্যাচিউর ছিলেন নাকি ম্যাচুরিটি ছিলেন? কতটুকু দিতে পেরেছেন? না, আমি একদমই ম্যাচিউর ছিলাম। ওকে, কাজটা আমি কিভাবে কি করছি মনে নাই, আমার ব্ল্যাক আউট হয়ে গেছিল অনেক বছর আগে যদিও। হ্যাঁ, সেটা 2009 সালে। হ্যাঁ, এবং চঞ্চল চৌধুরী এবং তিশা আপা ছিলেন আর্টিস্ট, তো বড় আর্টিস্ট। হ্যাঁ, এবং সবচেয়ে বিষয় হচ্ছে ছোট ছিলাম তো,
এনজয় করা না, ভয়ে ছিলাম আসলে কোন রকম ভাবে কাজটা পার করা। তবে অন এয়ার যখন হয় তখন যে সৃষ্টি সুখের যে উল্লাস সেটা খুব পেয়েছিলাম, যে না খুব দারুণ একটা মজার, একদম এটা খুব আরাম পেয়েছি। এবং এই যে এত এত ভালো ভালো আর্টিস্টের সঙ্গে আপনি কাজ করেছেন বাবু ভাই, একদম শুরুর দিকে তো দেখা যায় এখনকার আর্টিস্টরা কিন্তু ডিরেক্টর দেখে, ডিরেক্টরের প্রোফাইল দেখে, সে কি কি কাজ করেছে, তারপর তার সেটে কাজ করতে যায়। আপনি যখন শুরুর দিকে কাজ করেছিলেন আপনার সাথে কি এই ঘটনাটা ঘটেছিল কিনা? কারণ আপনি যদি আপনার ব্যাক কাজের অভিজ্ঞতা দেখি, যে যে কাজগুলো মুক্তি পেয়েছে আমরা এত বছর পর্যন্ত দেখছি, সব কাজে কিন্তু নামি দামি সব তারকারা আপনার সাথে কাজ করেছেন এবং আপনি তাদেরকে ক্যাস্ট করেছেন। সো সেই জায়গা থেকে কি একটু মানে আপনার প্রোফাইল নিয়ে কোনো ঝামেলা হতো? তারা কি বলতো চিনি না, বা তারা কি সবসময় কোঅপারেটিভ ছিল কিনা? না, প্রতিবন্ধকতা এগুলো থাকে আসলে ছিল। প্রথম দিকে যেটা আমার সুবিধা হচ্ছে, আমি যেহেতু তখন থিয়েটার করতাম, তো থিয়েটার করার কারণে হয় কি আমাদের মঞ্চের মানে আর্টিস্টগুলো বেশিরভাগই মঞ্চের, তখন আমি যখন আমার থিয়েটারের পরিচয়টা দিতাম তখন অ্যাটলিস্ট একটা ভরসা করতে পারতো যে না কিছু একটা অন্তত বানাবে। তো সেই জায়গা থেকে আমি কাজ করতে গেলে একটা হেল্প পাইছি। তো তারপরে যখন আমি আরেকটু কাজ করতে গেলাম, শুরুর দিকে আমি অত বেশি প্রতিবন্ধকতায় তৈরি হইনি, এরপরে এসে পড়ছিলাম। এরপরে হলো যে সিন্ডিকেট হোক বা সার্কেল হোক, যে আমি এই সার্কেলের না, এই সার্কেলের আপনাদের ডিরেক্টরদের মধ্যে এই জিনিসটা আছে। আমি তো জানতাম আর্টিস্টদের মধ্যে শুধু আছে, ডিরেক্টরদের মধ্যে আছে। ওকে, মনে করেন আর্টিস্টরা একটা সার্কেলে কাজ করতে পছন্দ করে, ওই সার্কেলের বাইরে ডেট দিবে না, তখন হয়তো একটা ক্রাইসিস তৈরি হয়েছিল। আমি মাঝখানে কাজ খুব কম হয়েছে আমার এই কারণে যে আমি ওই ঘরানার না, আমি ওই ওকে মানে আমি অন্য ঘরানার বা আমি অন্য আর্টিস্ট। আপনি তো একটু নিচের ভুবনে থাকা মানুষ, হ্যাঁ, তো আড্ডায় সচরাচর আপনাকে দেখা যায় না যে মানুষ অনেক আড্ডা দিচ্ছে, আপনি সেখানে নাই, আপনি হয়তো ওই সময় বই লিখছেন বা কোনো পাহাড়ে গিয়ে বসে আছেন, এরকম অনেক হয়। আমি মিডিয়া আড্ডায় যাই না, আমি প্রিমিয়ারে যাই না, আমি মিডিয়া পার্টিতেও যাই না। কেন? পিকনিকেও খুব একটা না। কোশ্চেনটা হলো কেন? সত্য বলবো, হ্যাঁ ফেক লাগে। ফেক লাগে? ধরেন পিকনিকে দেখা হলো, আইসা জড়ায় ধরলো, বাবু জড়া ধরার পরে খুব আনন্দ, একটু পরে বললো যে জানিস এই এই আবার যখন আপনি আমাকে বলে দিবেন বাবু আপনার এই বলছে, তখন খুব কষ্ট লাগে। হ্যাঁ, যে আল্লাহ ও তো এই মাত্রই আমার সাথে খুব ভালো ছিল। কষ্ট নিতে ইচ্ছা করে না। ওকে, একটা জীবন কেন কষ্ট নিব, যার কারণে আমি অ্যাভয়েডই করি, দরকার নাই ভাই। বাট বাবু ভাই, আপনি মিডিয়াতে থেকে এই ধরনের মন্তব্য যেহেতু করছেন, মিডিয়ার বাইরে যারা আছে তারা তো আসলে এর থেকে খুব বড় বড় মন্তব্য করে, এবং আমার মনে হয় যে দিন শেষে যারা মিডিয়াতে কাজ করে, দ্যাট ইজ ট্রু, আসলে এই যে ফেকনেসটা, এটা আসলে কতটুকু হ্যাম্পার করে একজন শিল্পীর ব্যক্তিগত লাইফ। কারণ আপনি যে ফেকনেসটা করছেন, বাইরে গিয়ে ফেক হয়ে যাচ্ছেন, তখন বাসায় এসে আবার ওই ক্যারেক্টারে ফেরত আসা কতটুকু হ্যাম্পার করে লাইফটা? এটা ভালোই করে। যেমন একটা মানুষ, অনেক আর্টিস্টই বলছে দেখবেন জীবনে, মানে তাদের জীবদ্দশা, যে মিডিয়াতে আসলে কেউ কারো বন্ধু হয় না। এটা সত্য, সত্যটা আপনিও টের পাবেন। ধরেন আপনি কাউকে ডাকছেন না আপনার প্রোগ্রামে, একবার দুইবার তিনবার, তারপর দেখবেন যে সে আপনার সাথে পার্ট নিচ্ছে, কথাই বলতেছে না। যখন আপনি ডাকবেন তখন আপনি তার বেস্ট ফ্রেন্ড। সেম আমাদেরটা হয়, যে ধরুন কাস্টিং বা বন্ধু। বাঙালিতে আসলে ইমোশনাল অনেক বাবু ভাই, এটা তো আপনি কান্ট ইগনোর। সেই ইমোশনের জায়গা থেকে আমরা অতিরিক্ত ইমোশনে পড়ে আসলে কখন কার সাথে কি হয়ে যাচ্ছে, কি করে ফেলছি, হয়তো বা অনেক সময় বুঝে করি, আবার অনেক সময় না বুঝে করি। সো আলটিমেটলি দিন শেষে জাতি হিসেবে আমাদের এই ধরনের দোষ ত্রুটি তো আছে ওই জায়গা থেকে। ওকে, আপনি বই লিখেছেন এবং লাস্ট আপনি নিজেই বললেন যে গত বছর আসলে বই আপনি লিখে শেষ করতে পারেননি। কেন পারেননি? ওই যখন আমি যেটা ভেবেছিলাম কি, যে আমি লাস্ট 3-4 মাস আগে লেখা শুরু করব, 3-4 মাস আগে লেখা শুরু করবো যখন, তখন না আমার নাটকের অনেকগুলো কাজ চলে আসছে। ওকে, এখন ধরেন মানে জীবনযাপন তো আসলে নাটকের টাকাটা দিয়ে করি, তখন না ওই প্রেসারে আর করে উঠতে পারিনি। মানে তখন চিন্তা করলাম এতগুলো কাজ ছেড়ে দিব, জীবনযাপনও তো করতে হবে, তখন আর শেষ করতে পারলাম না। যতটুকু সময় পেয়েছিলাম অত সময়ের ভিতরে যতটুকু লিখেছিলাম আর মন মতো হলো না। তখন আমি বলছি না, আমি আর বইটা দিতে পারছি না। এবারও সেম অবস্থা হয়েছে, তবে এবার আমি সব ক্লোজ করে দিয়েছি যে আমি কাজ করবোই না, বইটাই লিখবো। ওকে, তার মানে আমরা খুব ভালো কিছুর আশা আসলে করতে পারি, লেখনের আশা করতে পারি। আপনি ভ্রমণ পিপাসু একজন মানুষ, সেটা আপনার ফেসবুক হ্যান্ডেল দেখলে বোঝা যায়। আপনাকে প্রায়ই দেখা যায় আপনি এখানে ওখানে চলে যাচ্ছেন, আপনার বন্ধু সহকর্মী এদেরকে নিয়ে অথবা কখনো একা চলে যাচ্ছেন। এই ভ্রমণ পিপাসু ব্যাপারটা আসলে কবে টের পেলেন যে আপনি ঘুরতে পছন্দ করেন? কলেজে পড়ি। কলেজে পড়ি হুট করে একবার টিউশনের বেতন পেলাম, এবং ওই বেতনটা বোধহয় আমি 2 মাস পরে পেলাম, মানে একবার দেয় নাই, পরে 2 মাস একবার দেওয়ার পরে মনে হলো যে আমার হাসফাস লাগতেছিল, মানে শহরে ভালো লাগছিল না। তখন আমি জামা কাপড় নিয়ে বেরিয়ে গেলাম, আমি তখন চিনি না কোথাও। তখন আমি যাত্রাবাড়ি গিয়ে একটা গাড়িতে উঠলাম, জানি না কোথায় যাবে গাড়ি।
কোথায় যাবে জানেন না? ওকে, পরে দেখলাম- নিরুদ্দেশ। হ্যাঁ, পরে দেখলাম সিলেট নিয়ে গেছে। ওকে, তারপর সিলেট গেলাম, তখন ওখানে গিয়ে এক্সপ্লোর করলেন। হ্যাঁ, তখন দেখলাম যে আমার ভালো লাগতেছে, প্রথম পাহাড় দেখা, তখন বললাম যে আমার ঘুরতে ভালো লাগে, এই আমি ঘোরা শুরু। হ্যাঁ। এরপর চলছে। হ্যাঁ, এবং এই যে নাজমুল ভাই মাঝে মধ্যে আপনার পোস্টে কমেন্ট করে, হ্যাঁ, আপনি মানে এমন একটা জায়গায় গিয়েছেন যেখানে আসলে আপনি বলছেন যে আপনি নামাজ পড়তে গিয়েছেন, কিন্তু সে বিশ্বাস করে না। এরকম মানুষ তো, এরকম পাপী মানুষ তো অনেক আছে ইন্ডাস্ট্রিতে। বন্ধুরা তেমনই হয়, নাজমুল ভাই আমার ইয়ারমেট, আমরা বন্ধু, তো এটা মজা আসলে। আপনার বন্ধুরাও কি এরকম আপনার সাথে মজা করে কিনা? কারণ এখনো আপনি কারোর সাথে আছে না, বাঁধনে বাধা পড়ছেন না, হ্যাঁ, এই ব্যাপারগুলো হচ্ছে না, তো মজা নেয় কিনা? এইটার ভয়ঙ্কর মজা আছে। বলেন না। তো হিন্দুস্তান নামে আমার এক ফ্রেন্ড আছে, লোপারে চেন বোধহয়, ও যমুনা টিভিতে নিউজ পড়ে, তো আমরা ফ্রেন্ড। তো ও হলো যে কিছু হইলেই কমেন্ট করলে বলছে যে বউ বাচ্চার কি খবর, কমেন্ট করে দুষ্টামি করে বলে যে গ্রামে তো বউ বাচ্চা রেখে আসছে, এরকম সবসময় কমেন্ট করে, আমিও অ্যান্সার করি, আমি ব্যাপারটাকে ফান করি। একবার ঘটককে আমার বিয়ের ব্যাপারে যখন কথা বলা হলো, বলছে কেন আগের বউ ছেড়ে দিচ্ছেন? ঘটক ইজ আ ফ্যান অফ বাবু ভাই অলসো, আই গেস। আমি তুহিনরে ফোন দিচ্ছি, তুহিন ভাই ঘটনা তো প্যাচ লেগে গেছে, কি হয়েছে? আমি বললাম ঘটকের কথা বল। লোপা তো হ্যাঁ, এবং ওরা দুজন খুব কষ্ট পেয়েছে, এস্টাবলিশ করে ফেলছে অলরেডি। হ্যাঁ, পরে আমি ঘটককে বললাম, ঘটক বিশ্বাস করছে, ভিতরে করে না, উপর উপরে করছে। পরে আমি বললাম ভাই, যদি আমাকে বিয়ে দিতে চান তাহলে আপনারা থামেন, না হলে কিন্তু আমার বিয়ে হবে না। ওকে বাবু ভাই, এরকম মজার স্টোরি নিশ্চয়ই আরো অনেক আছে, সেগুলো শুনবো। তবে আমি অ্যাজ আ হোস্ট খুব ইম্পর্টেন্ট দুইটা কাজ করি এই প্রোগ্রামে, বিরতি নেওয়া, একটা বিরতি এখন নিব। দর্শক সাথে থাকুন, চলছে তারকালয় আজকের আয়োজন, চলবে আরো অনেকটা সময়, কারণ সাজিন আহমেদ বাবু আছেন আমাদের সাথে, তার সাথে অনেক অনেক গল্প রয়েছে। ফিরছি তারকালয়। বিরতির পর আপনাদের সবাইকে আরো করে ওয়েলকাম ব্যাক করছি তারকালয় আজকের আয়োজনের সাথে আছে আমি ফারজানা বিথি। এবং নতুন বছর আপনাদের ভীষণ ভালো কেটেছে সেটা কিন্তু আমাদেরকে জানাতে ভুলেননি। এখন পর্যন্ত নতুন বছর কেমন কাটলো সেটিও জানাবেন কমেন্ট করে, যারা সোশ্যাল হ্যান্ডেলে আমাদেরকে দেখছেন, আর শেয়ার তো অফকোর্স করবেন ভালোবাসার মানুষদের সাথে। আর যারা টেলিভিশনের পর্দায় দেখছেন, ওয়েলকাম ব্যাক, ইউ ক্যান গসিপ উইথ আস। আমাদের সাথে আছে চিত্রনাট্যকার, লেখক, নির্মাতা বাবু ভাই। আরো একবার ওয়েলকাম ব্যাক বাবু ভাই। কোন কাজটা করার পর নিজেকে লিটারালি আমি নির্মাতা মনে হয়েছে? বললেন না এখনো মনে হয় না বাবু ভাই? সিরিয়াসলি না, এই যে আপনার এক্সপ্রেশন দেখে আমি কেন যেন বলে ফেললাম এটা। বিশ্বাস করেন আমার একটা কাজও দেখে মনে হয় না আমি নির্মাতা। কারণ আমি কারণটা বলতে পারি। বলেন। আমি কাজ করেছি আব্দুল্লাহ মাহমুদ সাদের সাথে, রেহান নামের ডিরেক্টর। ভাইয়ের কাজ কেমন, কতটা পারফেকশন আপনি দেখলেই বুঝবেন। আমি সেই সিনেমায় অভিনয় করেছি। হ্যাঁ, আমি কি মিস করে গেছি আপনাকে? হ্যাঁ, আমি আয়েশা। শুকনা ছিলেন আপনি, আর আমি যদি আপনাকে বুঝতে পারিনি। এখন মনে পড়ছে। তো আমি জানি সাদ ভাইয়ের কাজ। সাদ ভাই তো জানেন। হ্যাঁ, এখন বলেন তাহলে কি আমাকে নির্মাতা মনে করা উচিত আমার? এই বছরে কি কাজী সাহেবের কোনো হবে নাকি আমি লাভ? গত 6 মাস ধরে ট্রাই করছি, ওকে, হচ্ছে না। মেয়ে পাচ্ছেন না? না, আসলে পাচ্ছি না, সিরিয়াসলি পাচ্ছি না। যারা এতদিন বাবু ভাইয়ের জন্য কাজ করার জন্য ইন্টারেস্টেড হয়ে বাবু ভাইকে পোক করেছেন, নক করেছেন, এবার পার্সোনাল কাজ করার জন্য নক করেন। পার্সোনাল কাজ করার পর আবার কাজ করতে চান না? ঘরের কাজ করার পর কিন্তু পরের কাজ হবে না, শুধুমাত্র ঘরের কাজই করতে হবে না বাবু ভাই? না, ওরকমও না, যদি অভিনয় ভালো করে দেখা যাবে। ওকে, কাজের প্ল্যান কি? একটা সিরিয়াল তো আমার যাচ্ছে একটা বেসরকারি টেলিভিশনে, নতুন একটা সিরিজ আমরা ফেব্রুয়ারি মাসে শুরু করব। ওকে, আর ঈদের সিঙ্গেলগুলো এখন শুরু করে দিয়েছেন। ওকে, আর একটা ওটিটির স্ক্রিপ্ট লিখতেছি, ঠিকঠাক করে দেন, দেখা যাক। আচ্ছা বাবু ভাই, আপনার সাথে যারা কাজ করে তাদেরকে আসলে কোন ক্রাইটেরিয়াগুলো, মানে ধরেন যে আমি আপনার সাথে কাজ করতে চাই, সাপোজ আমাকে আসলে আপনার জন্য যোগ্যতা প্রুফের জন্য কোন ক্রাইটেরিয়াগুলো আসলে মানে মিট করতে হবে? কি রকম হতে হবে? আপনার এক্সপেকটেশন কি থাকে একটা আর্টিস্টের কাছ থেকে? আমি যে ক্যারেক্টারটার জন্য যাকে ভাবি ও ওই ক্যারেক্টারটার জন্য পারফেক্ট হলেই হলো আমার। আচ্ছা, সেটা কিভাবে বুঝেন যে সে পারফেক্ট কিনা? কারণ মানুষ তো সব ফেক। মানুষ ফেক হোক, আমার ক্যারেক্টারটা ঠিকঠাক হলেই হলো। মানুষ তো আসলে সবার ভিতরে ফেকনেসটা আছে, সবার ভিতরেই আছে। এখন ওর কাজটার প্রতি অনেস্ট থাকলেই হলো। ওই যে কাজটা ও করবে ও বিশ্বাস করলেই হলো যে ও সেটা, তাহলেই হলো। ও মানুষ পার্সোনালি ব্যক্তি জীবন কেমন ওটা আমার কোনো যায় আসে না। আমার যায় আসে যে ও আমার কাজটার জন্য, ও ক্যারেক্টারের জন্য ওকে আমি দেখতে পাচ্ছি কিনা যে হ্যাঁ এই ক্যারেক্টারের জন্য ও পারফেক্ট এবং ও কাজটা করতে পারবে, সেটা আমি এটাই। আচ্ছা বাবু ভাই, আপনি তো কয়েকটা প্ল্যাটফর্মে নিশ্চয়ই কাজ করে ফেলেছেন সিনেমা বাদে। আমি যদি বলি নাটকে আপনার
দক্ষতা আমরা অলরেডি প্রুভেন দেখেছি। আপনি যদিও সেটা স্বীকার করেন না, বাট আমরা দর্শকের জায়গা থেকে, অডিয়েন্সের জায়গা থেকে ইউ আর লাইক অ্যামেজিং সুপারস্টার, ফেমাস ডিরেক্টর। লেখক হিসেবেও আপনার পদচারণা আমাদেরকে মুখরিত করে প্রত্যেক বছর যখন আমরা বই পাই। এই বছর 1 বছর পাইনি, ওইটার দুঃখ নিশ্চয়ই সামনের বই মেলায় পুষিয়ে যাবে ফেব্রুয়ারিতে। একটু জানতে চাই কোন প্ল্যাটফর্মে আপনার শান্তি লাগে কাজ করে বা আপনি মজা পান? আচ্ছা, একটু কারেকশন করি, সুপারস্টার ডিরেক্টর তো পরে আমি স্টার ডিরেক্টরও না। সেটা আপনি মনে করেন, আমরা বলছি কারেকশন করা লাগবে না, এটা দর্শকের জায়গা থেকে, মানে কোনো পর্যায়ে নাই। আপনি সাদ ভাইয়ের কথা চিন্তা করলেন না, সাদ ভাইকে একটু বাদ দিয়ে সরিয়ে যদি চিন্তা করেন, আপনি অনেক ভালো ভালো কাজ করেছেন, ইউ আর ডাউন টু আর্থ, ঠিক আছে, স্বীকার করা লাগবে না। এখন আপনি বলেন আপনার কোন প্ল্যাটফর্মটা আনন্দ লাগে, ভাল লাগে, আরাম লাগে? আচ্ছা, এখন হলো যে আমি না ওটিটিতে এখনো কাজ করিনি। ওকে, করিনি বলতে যে কাজ পাইনি তা না, ওটিটির সাথে বেশ কয়েকবার মিটিং হয়েছে এবং খুব ক্লোজ মিটিং হয়েছে, হবে করে, কিন্তু হয় কি আমার মতো করে হয়নি, এই জন্য আমি করিনি। মানে করতেই হবে ব্যাপারটা এরকম না, ঠিকঠাক হলে আমি করবো, এখন আমি করিনি। নাটকে কাজ করেছি, হ্যাঁ আমার নাটকটা করতে ভালো লাগে, এখন আমি কাজ করে আরাম পাচ্ছি, এই কারণে নাটকের বাজেটটা বেশ বেড়েছে, ওকে, এখন আমি ধরে কাজটা করতে পারি, সো এর জন্য আমি নাটকটাই করছি, সো নাটকটা করি আমি কমফর্ট ফিল করছি। ওকে, তাহলে নাটকের ভবিষ্যৎ আপনি কোথায় দেখেন বাবু ভাই? কারণ বিগত কয়েক বছর যদি আমরা হিসাব করি, নাটক এমন একটা প্ল্যাটফর্ম যেটা অনেক বেশি এগিয়েছে, নট ফর কোভিড। ওটিটি যেমন ফর কোভিড উই ক্যান রিকল যে আমাদের কোভিডে বাসায় বসেছিলাম দেখে একটা ওটিটি প্ল্যাটফর্ম সুপার ডুপার হিট হয়ে গেল। বাট নাটকের আমরা যদি প্রসেসটা দেখি, প্রগ্রেসটা দেখি, আমরা অনেক ভালো ভালো আর্টিস্ট নাটকে পেয়েছি, অনেক ভালো ভালো কন্টেন্ট আমরা পাচ্ছি। সোশ্যাল হ্যান্ডেলে তো পুরা সুপার ডুপার হিট নাটক, রিলস বলেন, তারপর ইউটিউবে আপনি যদি নাটক বলেন, সিঙ্গলস বলেন, তো নাটকের ভবিষ্যৎ আপনি কোথায় দেখেন বাবু ভাই অ্যাজ আ ডিরেক্টর? আমি না খুব আশাবাদী এটা নিয়ে। কেন আশাবাদী? ধরেন আমাদের আগে অল্প একটা টিভি চ্যানেল ছিল, ওখানে আমাদের নাটকগুলো এখন অনেক ইউটিউব প্ল্যাটফর্ম হয়েছে, অনেকগুলো চ্যানেল হওয়াতে কি হয়েছে, অনেক নাটক লাগে, এবং অনেক বড় বড় চ্যানেলগুলো, সেটা টেলিভিশন চ্যানেল হোক বা ইউটিউব চ্যানেল হোক, বিগ বাজেটে কাজ করছে। যখন আপনি বিগ বাজেটে কাজ করবেন তখন মানে আপনার কোয়ালিটি মেনটেন করা যাবে। সো কোয়ালিটি যখন মেনটেন করতে পারবে তখন ওই কাজটা টিকে যাবে। সো যেহেতু এখন অনেক কাজ হচ্ছে, বাট কোয়ালিটি কাজও তো হচ্ছে, যখন কোয়ালিটি কাজ হবে তখন ওই প্ল্যাটফর্মটা টিকে যায় আসলে, সো টিকবে এবং সেটা ভালোভাবে টিকবে। সো আমি আশাবাদী যে নাটকের প্ল্যাটফর্মটা আরো বড় হবে এবং আরো ভালো কিছু হবে। কিন্তু সব কিছুরই তো পজিটিভ আর নেগেটিভ সাইড আছে বাবু ভাই। নাটক নিয়ে দর্শকের মতামত এবং মতবাদ দুইটাই আছে। মতবাদটা এরকম যে নাটক দেখে আমাদের জেনারেশন কিছু শিখতে পাচ্ছে না, নাটক থেকে আপনারা শিক্ষণীয় কোনো বার্তা দিতে পারছেন না। অন দ্য আদার হ্যান্ড আপনারা ভিউয়ের প্রতি অনেক বেশি অ্যাডিক্টেড, আপনারা ভিউয়ের জন্য দৌড়াচ্ছেন। এই কমপ্লেনটা কতটুকু সত্যটা এই কারণে, ধরেন আমি খুব একটা সামাজিক বার্তা দিয়ে একটা ভালো নাটক করলাম, আমি নাটকের নাম না বলি, অনেকগুলো নাটক আছে, আমার নাটকও আছে, ধরেন ওইটা খুব একটা মানুষ দেখছে না, মানুষ যে কজন দেখছে ভীষণ প্রশংসা করছে। আমি খুবই ফালতু একটা নাটক বানালাম, আমার নিজের নাটক আছে, খুবই ফালতু, আমি পোস্টও দেই নাই, বিশ্বাস করেন ওইটার অনেক ভিউ। মানে ভিউয়ের দৌড়ে আপনারা আসলে আছেন, হ্যাঁ দৌড়ান আপনারা এখন। কারণ হলো যে তখন ওই প্রোডিউসার খুশি, চ্যানেল খুশি, ও বেশি ইনভেস্ট করতে যাচ্ছে, এবং এই যে শিক্ষণীয় যে ব্যাপারটা, এটা আসলেও কিন্তু পাচ্ছে না। দিন শেষে ওই দেখা যাচ্ছে যে সামাজিক বার্তার থেকে গালিটাই বেশি শুনছি, নেগেটিভ বার্তাই শুনছি, অ্যাডিকশন হয়ে যাচ্ছে। এই সব কিছু মিলে আমার মনে হয় যে ডিরেক্টর হিসেবে আপনারও রেসপন্সিবিলিটি আছে, আপনার পাশাপাশি আপনার কলিগসদেরও রেসপন্সিবিলিটি আছে। সেসব কথা নিয়ে ফিরবো বিরতির পর। দর্শক সাথে থাকুন, চলছে তারকালের আজকের আয়োজন। অনেক ভারী কি একটা আড্ডায় আসলে আমরা আছি, কিন্তু ভারী কি থাকবে না, কথা দিচ্ছি বিরতির পর মজার কিছু নিয়ে আসবো। বিরতির পর আপনাদের সবাইকে আরেকবার ওয়েলকাম ব্যাক করছি তারকালের আজকের আয়োজনে। সাথে আছে আমি ফারজানা বিথি, এবং আমাদের সাথে রয়েছেন এই প্রজন্মের জনপ্রিয় নির্মাতা, লেখক এবং চিত্রনাট্যকার বাবু ভাই। আরেকবার ওয়েলকাম ব্যাক। আপনার সাথে একটা কুইক কুইজ খেলবো বাবু ভাই। নির্মাতাদের সাথে কুইক কুইজ খেলে মজা নাই, যদিও তারা খুব বিশদ অ্যান্সার দেয়, কিন্তু আমাদের এখানে সিস্টেম হলো আপনাকে খুব শর্ট এবং অনেস্ট অ্যান্সার দিতে হবে। সকালে ঘুম থেকে উঠলে দেখলেন একদিন আপনাকে কেউ চিনছে না, নিজেকে প্রমাণ করতে কি করবেন? প্রমাণ করতে চেষ্টাই করবো না, না চিনলে আরো ভালো, নতুন করে শুরু করবো, কিচ্ছু থাকবে না। আচ্ছা, আপনি আপনার ইউনিটের সবাইকে কেয়ার করেন, পৃথিবীতে একটি মাত্র ডাব সবশেষ বিক্রি হয়েছে আপনার কাছে,
আপনি তাই খেতে খেতে ইউনিটে ঢুকেছেন, কিন্তু ডাবে তখন 1 ফোঁটা পানি। আপনার নায়িকা, ডিওপি, এডিটর ডাব খেতে চাইলো, ডাবের 1 ফোঁটা পানি আপনি কাকে দিবেন? ডেফিনেটলি নাকি দিতে হবে ভাই। কেন? মানে হয় কি না একটু আদরে হয়তো না, আদরে হয়। যাই হোক, কোনো বন্ধুর বকেয়া টাকা আপনি এখনো পরিশোধ করেন নাই, সেই বন্ধু কি এখনো আছে? এমন বন্ধু নাই, আছে? আমি নাই। টাকা পাই, আপনি টাকা পান, আপনি সেই বকেয়া পাওয়া। অ্যাডভান্স দিয়ে ঘুরতেছি পিছে পিছে, টাকা পাচ্ছি না এখনো। আপনাকে কোনো নির্জন দ্বীপে পাঠানো হবে, সেখানে আপনার অবকাশ যাপনের যে কোনো একটা কন্টেন্ট দেখার আপনাকে অনুমতি দেওয়া হবে। আপনি আপনার নিজের কোন কাজটা দেখবেন বা দেখতে চাইবেন? ভারপ্রাপ্ত বউ। কি? ভারপ্রাপ্ত বউ। যেই বউ বাবু ভাইয়ের নাই। ওকে, আপনি দোষ করেছেন। আপনাকে মুক্তি পেতে যদি আপনার সেরা কাজটা জল্লাদকে দেখাতে বলতে হয়, আপনি কোন কাজটা জল্লাদকে দেখাবেন? অনেকগুলো আছে। একটা বলেন। উবার। প্রেম কি নির্মাতার নির্মাণের সহায়ক কিনা? হ্যাঁ। সহায়ক, তার মানে আপনি প্রেম করেন? করেছি। যখন কাজ হয় তখন করেন নাকি একটাই করেছেন? না মানে প্রেম যদি বলেন যে মানুষের সাথে প্রেম, একটাই করেছি। একাডেমিক কোনো পরীক্ষায় কখনো ফেল করেছেন? ভয়ঙ্কর, প্রতি বছর করতাম। প্রতি বছর ফেল করতেন? হ্যাঁ, আমি ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম আপনার ফেল এই যে করেছি। চশমা দেখে তো বাবু ভাই সবাই মনে করে আপনি খুব ইন্টেলিজেন্ট। এটা হলো যে কম্পিউটার সামনে কাজ করতে দেয় অবস্থা হয়েছে। ওকে। পর্দায় কোন নির্মাতার নির্মাণ দেখে তার মতো হতে চেয়েছিলেন বা তার সাথে মিল খুঁজে পান নিজের কাছে? মিল খুঁজে পাই না, তবে আমি অবশ্যই সাদবের মতো হতে চাই। নায়িকাদের নাম বলবো, আপনি তার নাম শোনার পর মাথায় যে শব্দটা আসে বিশেষণ হিসেবে সেটা বলবেন, গালি দেওয়া যাবে না, হ্যাঁ বাবু ভাই। পরিমণি। দারুণ সুন্দরী, ট্যালেন্ট। ওকে। দিঘি। ট্যালেন্ট। অপু বিশ্বাস। মানে খুব হিসেবি আর কি, খুবই টেকনিক্যাল। টেকনিক্যাল। শাবনূর। সুইট সুইট। ওকে। বুবলি। দারুণ, ওর ভালো লাগে আমার। মিম। বিদ্যা সিনহা মিম, উফ দারুণ সুন্দরী। নুসরাত ফারিয়া। আমার নেকা লাগে তারে। নেকা লাগে? আচ্ছা, নায়কের নাম বলবো। ইয়াশ রোহান। দারুণ ট্যালেন্ট। অনন্ত জলিল। একটা সত্য ঢাকতে গেলে আরেকটা সত্য, সত্যর পরে ওরকম আর কি। ও মানে আচ্ছা, কোথাও okay. আপনি শেষ খুঁজে পাবেন ওকে। না। শাকিব খান। শিক্ষণীয়, একটা মানুষ কোথা থেকে কোথায় নিজেকে তুলে ফেলতে পারে এবং এত দ্রুত নিজেকে চেঞ্জ করতে পারে, এবং সে জানে নিজেকে কিভাবে সুপারস্টার করতে হয়, তৈরি করতে হয়। দারুণ। আরিফিন শুভ। মানে কপাল খারাপ মানুষ একটা, তার ভাগ্যটা খারাপ। ট্রু কথা ভাই, এই বিশেষণটা শুভ ভাইকে আজ পর্যন্ত কেউ দেয় নাই। সিয়াম আহমেদ। ট্যালেন্ট, তারও কপাল খারাপ, তারও আরো অনেক উপরে থাকার কথা এতদিনে, বা সে সেই এফোর্টটা দিচ্ছ কেন যে একটু আন্ডাররেটেড মনে হয় আমার কাছে, মানে অ্যাক্টিং অনুযায়ী, মানুষ অনুযায়ী, পার্সোনালিটি অনুযায়ী সে খুব অনেস্ট পারসন। জায়েদ খান। জায়েদ খান হলো হিরো আলমের একটু আপডেট পারসন। জায়েদ খানকে হিরো আলমের আপডেটেড ভার্সন বললেন নির্মাতা বাবু, হেডলাইন। বাট কি সে দারুণ মানুষ, হ্যাঁ, খুব হ্যাঁ। অনেস্ট পারসন, সৎ মানুষ, কিন্তু সে খুব ভালো মানুষ। থাক, শাক দিয়ে মাছ ঢাকা লাগবে না বাবু ভাই, যা আসলে বলে ভালো। ফেলছেন ভাই, ওইটা অন এয়ার অলরেডি। ওকে। শরীফুল রাজ। ট্যালেন্ট। আরফান নিশো। ট্যালেন্ট। ওকে। আলাদিনের দত্ত যদি আপনাকে আসে আপনার কাছে এবং 3টা ইচ্ছার কথা জানতে চাই, আপনি কোন 3টা ইচ্ছার কথা বলবেন? এই দেশটা শান্তি আসুক, ওকে। টাকা সরা জ্যাম মুক্ত হোক, আর আমি খুব ভালো কিছু করি। ইন্ডাস্ট্রির কোন দিকটা আপনাকে কষ্ট দেয়? কি কর আপন হয় না আসলে। ওকে। এবং পরিবর্তন করতে দিলে কোন দিকটা পরিবর্তন করবেন? মানবিক হোক সবাই খুব। নাইস, থ্যাংক ইউ সো মাচ বাবু ভাই ফর গিভিং মি টাইম। আপনার কেমন লাগলো আমার অনুষ্ঠানে এসে সেটা বলেন, আমার প্রশংসা করেন। আচ্ছা, না না না। আপনি খুব দারুণ মানুষ। ওকে। আপনার প্রচুর প্রশংসা শুনেছি আমি। হ্যাঁ আপনার মানে আপনার প্রোগ্রাম আমার ভীষণ ভালো লাগে, হ্যাঁ। আসলেই ভালো লাগে। মানে প্রোগ্রামের জন্য না আপনি মানে খুবই লাইভ কথা বলেন, মানে দারুণ। ওকে, থ্যাংক ইউ সো মাচ বাবু ভাই ওয়ান্স এগেইন। আপনার সবগুলো কাজ এত দূর পর্যন্ত এসেছে, আরো বহু দূর যাক এবং আপনার মনের ইচ্ছা যেগুলো সেগুলো পূরণ হয়ে যাক। নতুন বছর আপনার অনেক অনেক ভালো কাটুক এবং ফেব্রুয়ারিতে বইটা আমাদের হাতে আসুক। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, আজকের মতো সাইন আউট করছি তারকালাই থেকে। তবে কথা দিচ্ছি নেক্সট উইকে আরো একবার হাজির হয়ে যাবো আপনার পছন্দের ভালোবাসা হালে জনপ্রিয় কোনো নিন্দিত কিংবা নন্দিত তারকাকে নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন বিজয় টিভির সাথে। বাই বাই।